আজকে যে বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করছি এবং যে প্রস্তাবটি এখানে উত্থাপন করা হয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি, আমি তার প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে এটুকু বলবো যে আমাদের বাংলাদেশে এখন আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ আজ আশ্রয় নিয়েছে, এখানে আসতে বাধ্য হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য, কারণ একটি দেশের নাগরিক তাদের উপর যে অমানবিক অত্যাচার আমরা যে সমস্ত চিত্র দেখলাম তা নিন্দা করবার ভাষা আমি পাচ্ছি না। রোহিঙ্গারা যে মিয়ানমারেরই নাগরিক এটা তো সকলেরই জানা, এবং 1954 সালে বার্মার বর্তমান মিয়ানমারের প্রধানমন্ত্রী নু রোহিঙ্গাদের অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে যেমন কাচিন, কাইয়া, মন, রাখাইন, শান, এই ধরনের আরো বিভিন্ন ওদের অনেকগুলি জাতি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় 100-র উপরে, 145-এর মতো। তাদের সকলের সঙ্গে সমান অধিকার এই রোহিঙ্গাদের আছে সে কথা তিনি ঘোষণা দিয়েছিলেন এবং রেডিওতে তা প্রচার করা হয়েছিল। কাজে যে অধিকার তারা একবার দিয়েছিল এবং তাদের ভোটের অধিকার ছিল, সবকিছুই ছিল, কিন্তু সেখানে দেখা গেল যে 1974 সালে এই বার্মা বর্তমান মিয়ানমারের মিলিটারি জান্তা তারাই তখন এই অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। আমরা যেটা লক্ষ্য করলাম যে 1978 সালে এই রোহিঙ্গাদের বিতরণ করা শুরু করেছিল। এরপর 81-82 সালে তারা এই 82 সালে যে সিটিজেন আইন করে সেই আইনে তারা একটা 4 স্তর বিশিষ্ট সিটিজেনশিপ এটা প্রয়োগ করে। এটা করার উদ্দেশ্যই ছিল এদের মানে অধিকারটা কেড়ে নেওয়া। আর 2015 সালে এসে এই রোহিঙ্গাদের সমস্ত ভোটের অধিকার কেড়ে নেয়। এভাবে একটা জাতির প্রতি এই ধরনের আচরণ মানে মিয়ানমার সরকার কেন করছে এটা সত্যি আমাদের বোধগম্য না। আমরা বারবার এটার প্রতিবাদ করছি এবং বিশেষ করে 2078 সালে এক দফা এই রোহিঙ্গারা আমাদের দেশে এসে আশ্রয় নেয়, এরপর 81-82 সালে, এরপর 91-92 সালে, এবং ইতিমধ্যে মাননীয় স্পিকার আপনি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই শুনেছেন যে তখন তাদের সঙ্গে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক হয় এবং একটা সমঝোতা স্মারক হয়, এবং যার ফলে প্রায় 2.5 লাখ রোহিঙ্গা তাদের নিজের মাতৃভূমিতে প্রত্যাবর্তন করে। তো তখন যখন এই 2.5 লাখ রোহিঙ্গাকে তারা ফেরত নিয়ে গেল, 78 সালে যারা এসেছিল তারাও সকলে চলে গেল, 81-82 সালে যারা এসেছিল তাদেরকেও ফেরত নেওয়া হলো, 91-92 সালে যারা আসলো তাদেরকেও ফেরত নেওয়া হলো, কিন্তু সেখানে কিছু রোহিঙ্গা থেকে গেল। সেখানে রেজিস্টার্ড প্রায় সেই সময় 25,000 মতো ছিল, আর আনরেজিস্টার্ড বেশ কিছু তারা থেকে গিয়েছিল, তাদেরকে আর ফেরত নেওয়া হলো না। সেখানে একটা বাধা পড়ল। এই বাধাটা বারবার আমরা এই ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করেছি এবং বলেছি যে তাদের নাগরিকদের তাদের ফিরিয়ে নেওয়া উচিত। এবং আমি যতবার সেখানে মিয়ানমার গিয়েছি, সেখানে সেই সময় মিয়ানমারে তখনও গণতন্ত্র ফিরে আসেনি, সেখানে মিলিটারি শাসকরাও ছিল, তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে এরা আপনাদেরই নাগরিক, আপনারা তাদের ফেরত নিয়ে যান, এরা মানবেতর জীবন যাপন করছে। এরপর যখন গণতন্ত্র ফিরে এলো, আং সান সু কি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে আমার বিভিন্ন সময় দেখা হয়েছে, যখনই দেখা হয়েছে তাকেও আমরা এই অনুরোধটা করেছি যে যারা এখন আমাদের দেশে আছে তাদের ফিরিয়ে নেওয়া। কিন্তু ফিরিয়ে নেওয়া তো দূরের কথা, আমরা দেখলাম এরপরে আবার সেই 2012 সালে এক দফা আবার এই রোহিঙ্গারা আমাদের দেশে এসে আশ্রয় নিতে বাধ্য হলো,
কারণ তাদের উপর একটা অমানবিক অত্যাচার শুরু হলো। এবার 15-16 সালে, আবার এই 17 সালে এখন ব্যাপক হারে এসেছে। এবং এই ঘটনার সূত্রপাতটা আমরা যেটা দেখি, ওখানে কোনো একটা গোষ্ঠী আছে, তারা মিলিটারির উপর হামলা করেছে এবং মিয়ানমারের যে বর্ডার ফোর্স তাদের উপর হামলা করে বেশ কয়েকজন সদস্যকে হত্যা করে। 2012 সালে একবার এই ঘটনা ঘটায়, তখনই সাধারণ নাগরিকের উপর অত্যাচার শুরু হয়। আবার 2016 সালে ঠিক একই ঘটনা এবং 17 সালে একই ঘটনা ঘটানো। সেখানে অনেকগুলি বর্ডার ফোর্সের সদস্যদের, ওরা বলে বর্ডার পুলিশ, তাদেরকে হত্যা করেছে এবং আর্মির উপরে তারা আক্রমণ করেছে। এবং যার ফলাফলটা হলো যে সাধারণ নিরীহ মানুষ, সেই নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হলো। এবং এই নির্যাতন এমন পর্যায়ে এখন গেছে যে যেটা ভাষায় বর্ণনা করা যায় না। যখন মানুষ আসতে শুরু করেছে, আমরা দেখেছি নারী শিশুই বেশি, এবং নৌকা ডুবি হয়ে সেখানে শিশু লাশ নাফ নদীতে ভাসছে। এমনকি গুলি খাওয়া, মাথায় এবং বুকে গুলি খাওয়া লাশ নদীতে অথবা সাগরে ভেসে ভেসে সেই লাশ চলে আসছে। সেখানে আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের উপরে পাশবিক অত্যাচার করা হচ্ছে। মাননীয় স্পিকার, এই দৃশ্য দেখে আমরা তো মানুষ, আমাদের ভিতরে তো একটু মনুষ্যত্ব আছে, তাদেরকে আমরা নিষেধ করবো কিভাবে? কারণ আমাদেরও তো অভিজ্ঞতা আছে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে যেখানে আমাদের উপর অত্যাচার শুরু করেছিল, অগ্নিসংযোগ করা, মেয়েদের উপরে রেপ করা, মানুষকে হত্যা করা, ছোট্ট শিশুকে হত্যা করা, ঠিক সেই ঘটনা, সেই দৃশ্যগুলি যেন আমরা চোখের সামনে ভেসে আসছে, আর এরা জীবনের ভয়ে পালিয়ে আসছে। আমাদের জন্য একটা কঠিন যে এতগুলি মানুষকে এখানে রাখা, তাদের আশ্রয় দেওয়া, কিন্তু এরা তো মানব জাতি, আমরা তো ফেলে দিতে পারি না। কারণ আমরা তো ভুক্তভোগী, আমরা তো জানি, আমরা তো রিফিউজি ছিলাম 6 বছর। 75-এ যখন আমার মা বাবা ভাইদের সকলকে হত্যা করলো, আমরা তো দেশে আসতে পারিনি। কাজে একটা রিফিউজি হয়ে থাকা, সেটা হচ্ছে কত অবমাননাকর। এই যন্ত্রণা তো আমি, আমার ছোট বোন রেহান, আমরা খুব ভালোভাবে বুঝি। তাই আমরা এদেরকে আশ্রয় দিয়েছি মানবিক কারণে, কিন্তু আমরা চাই তারা তাদের নিজের ভূমিতে যেন ফিরে যায়। আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পররাষ্ট্র নীতি দিয়েছেন, সেই নীতিমালা অনুসরণ করেই আমরা প্রত্যেক দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা রাষ্ট্র পরিচালনা করছি। কারোর সাথে আমাদের বৈরী সম্পর্ক হোক, সেটা আমরা চাই না। সকলের সাথে আমরা বন্ধুত্ব নিয়েই থাকতে চাই। কিন্তু মিয়ানমার সরকারকে আমি এটুকু বলবো যে যারা তাদের নাগরিক, কথা শত শত বছর ধরে তারা বাস করছে, একসময় তাদের ভোটের অধিকার ছিল, সবই ছিল, হঠাৎ তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া বা তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া বা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা, এর ফলাফলটা কি দাঁড়াতে পারে, এটা কি তারা চিন্তা করছে? এবং কেন তারা এই ধরনের কাজ করছে? আর দ্বিতীয় কথা হলো, আমরা একটা, মাননীয় স্পিকার, এটা ঠিক যে একসময় আমাদের দেশের মাটি ব্যবহার করতে দেওয়া হতো প্রতিবেশী দেশে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি চালানোর জন্য। কিন্তু আমি যখন থেকে সরকার গঠন করেছি, আওয়ামী লীগ যখন এসেছে ক্ষমতায়, তখন থেকে আমরা সোজা ঘোষণা দিয়েছি যে আমাদের এই মাটিকে আমরা কাউকে ব্যবহার করতে দেব না কোনো প্রতিবেশী দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে। এবং সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি এবং এই ধরনের কোনো কিছু আমরা করছি না। বারবার আমরা আমাদের বর্ডার গার্ড এবং মিয়ানমারের বর্ডার পুলিশ, তাদের সঙ্গে সবসময় আলাপ আলোচনা হচ্ছে, আমরা কথাবার্তা বলছি, আলোচনা করছি, কখনো কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেটা জানানো হচ্ছে, এবং যখনই আমাদের কাছে কেউ ধরা পড়ছে আমরা তাদের হাতে ফেরত দিচ্ছি। আমরা কখনোই এ ধরনের কোনো কর্মকাণ্ডকে সমর্থন করব না, কারণ আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমাদের দেশেও পার্বত্য চট্টগ্রামে একটা অশান্ত পরিবেশ ছিল 2 দশক ধরে, অর্থাৎ সেই 76 সাল থেকে এই সমস্যাটা সৃষ্টি হয় এবং সেটা অব্যাহত ছিল। 96 সালে যখন আমরা সরকার গঠন করি, পার্বত্য চট্টগ্রামে আমরা শান্তি চুক্তি করি, এবং শুধু শান্তি চুক্তি করি না, পার্বত্য চট্টগ্রামে এই অশান্ত পরিবেশ
এটাকে মোকাবেলা করার জন্য এখানে মানে সামরিকভাবে এটাকে মানে সামরিক কায়দায় এটাকে সমাধানের চেষ্টা করা হতো। যখন আমাদের দেশে সামরিক যারা ক্ষমতা ছিল তারা ওটা ওই পথে অনুসরণ করত। আমি 81 সালে বাংলাদেশে ফিরে এসে আমি ঘোষণা দিয়েছিলাম যে এটা সামরিকভাবে সমাধান যোগ্য না, এটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ছোট্ট একটা সেল গঠন করি এবং সমস্যাগুলি জানার চেষ্টা করি এবং যখন 96 সালে সরকার গঠন করি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পার্লামেন্টে একটা কমিটি করে আমরা এটা সমস্যা সমাধান করি, আমরা শান্তি চুক্তি করি এবং আমাদের বাংলাদেশের যারা নাগরিক ভারতে রিফিউজি হিসেবে ছিল তাদের সকলকে ফিরিয়ে এনে পুনর্বাসন করি। কারণ আমি মনে করি যারা আমার দেশের নাগরিক তারা অন্য দেশে রিফিউজি হয়ে থাকা এটা আমার দেশের জন্য মোটেই সম্মানের না। কারণ আমাদের নাগরিক আমাদের দেশেই থাকবে, অন্য দেশে তারা কেন অনাহুতের অবাহুতের মতো থাকবে? তাই তাদেরকে আমরা ফিরিয়ে এনেছি। আমি এ কথাটা বারবার মিয়ানমার সরকারের সঙ্গে যখনই আমার কথা হয়েছে তখনই বলেছি, কিন্তু এমনকি আমরা এটাও বলেছি যে এদের পুনর্বাসনের জন্য আমরা আমাদের বহু মানুষ, গৃহহারা মানুষ, নদী ভাঙায় মানুষ, ভূমিহীন মানুষ, তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে থাকি। কাজে আমরা এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি। আমাদের অভিজ্ঞতা আমরা তাদের সাথে মানে তারা যাতে কাজে লাগতে পারে সে ব্যবস্থা আমরা করে দেব। কিন্তু তারা কিন্তু তাদের লোকজন ফেরত নিয়ে যায়, ফেরত নেওয়া। এবং এর মধ্যে মাননীয় স্পিকার আপনি শুনেছেন আমাদের পররাষ্ট্র সচিব বারবার তাদের সঙ্গে কথা বলেছে, সেখানে গেছে। আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী তারা গেছেন, আলোচনা করেছেন। এবং কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তারা ফেরত নেওয়া তো দূরের কথা, এখন এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে আজকে সমস্ত বিশ্ব বিবেকে এই অবস্থা নাড়া দিয়েছে যখন দেখা যাচ্ছে যে এইভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে। আমি ঠিক জানি না, বিশ্বব্যাপী আমি যদি তাকাই আমার খুব কষ্ট হয় এই জিনিসটা দেখতে যে সমস্ত বিশ্বব্যাপী যেন মুসলমানদের উপরে একটা আক্রমণ করার কি যেন একটা মানে মানসিকতা দেখতে পাচ্ছি। এবং মুসলমানরাই সব রিফিউজি হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমরা যেমন সেই আইল্যান্ডের লাশ দেখেছি সাগর পাড়ে, ঠিক নাফ নদীতে দেখি শিশুদের লাশ। কেন? আবার আমাদের আরেকটা দুর্ভাগ্য হলো যে আমাদের সমস্ত মুসলিম দেশগুলি বা মুসলিম উম্মাহ যদি এটা অনুভব করতে পারতো আর সবাই যদি ঐক্যমতে থাকতে পারতো তো মুসলমানদের উপর এই অত্যাচারটা কেউ করতে পারতো না। সেখানে আমি বারবার যেমন ওআইসি সেক্রেটারি জেনারেলকে বলেছি, যখন আমি এই সব সম্মেলনে তখনও বলেছি, আমি বিভিন্ন মুসলিম দেশের নেতাদের সঙ্গে যখন কথা বলছি যে কোন রকম সমস্যা থাকলে আমরা আলোচনা করি, আমরা সমাধান করি। কিন্তু আমরা অন্যের হাতের মানে খেলার পুতুল কেন হব? কিন্তু দুর্ভাগ্য এটা আমি দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী এরকমই একটা ঘটনা ঘটে যাচ্ছে। যাও এখানে কে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এটা কোনো কথা না। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি এবং মানবিকভাবে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। কারণ শুধু এখানে মুসলমান না, বেশ কিছু হিন্দুও নির্যাতিত হয়ে এসেছে। কাজে আমরা এটাই চাই যে আজকে আমরা দেখি যে যখন এই লাশের ছবি আজকে সত্যি বিশ্বব্যাপী নাড়া দিয়েছে। আমি জানি না মিয়ানমারে এখানে অনেকেই আং সান সু চির ব্যাপারে তুলেছেন কথা, কিন্তু এখানে একটা কথা বলি, আপনারা জানেন যেখানে দীর্ঘদিন মিলিটারি ডিক্টেটরশিপই চলছে, কেবল গণতন্ত্রের যাত্রা শুরু। কিন্তু সেখানেও আইন করে আং সান সু চিকে কিন্তু ওই মিয়ানমারের রাষ্ট্রপতি হতে দেয়নি বা সরকার প্রধান হতে দেয়নি, সে কিন্তু না পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে দেওয়া হয়েছে। কাজী তার ক্ষমতাই বা কতটুকু আছে সেটা আপনাদের একটু বিবেচনা করতে হবে। কারণ তিনি যে ক্ষমতা প্রয়োগ করবেন ওখানে পার্লামেন্টে সেখানেও কিন্তু তাদের সংখ্যাধিক্য বেশি, মিলিটারি প্রতিনিধি তাদের সংখ্যা বেশি, পলিসি মেকিং এ তারা যেটা বলবে সেটাই। কাজে এখানে যেটা দেখা যাচ্ছে যে তারা তাদেরই নাগরিক ধাপে ধাপে তাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, এখন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে রোহিঙ্গাদের। এটা তারা কেন এটা তারা করছে সেটাই হলো আমাদের প্রশ্ন।
আমরা এটাই চাই যে আজকে আমরা মানবিক কারণে তাদের জায়গা দিচ্ছি। আমাদের সমস্যা যে এত লোক এখন এসে গেছে, ছোট ছোট শিশুরা, নারীরা এবং এমনকি সব, এদের কোথায় আমরা ঠাঁই দেব? আজকে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি কারণ আমরা তো অমানুষ হতে পারি না, আমরা তো অমানবিক আচরণ করতে পারি না। কিন্তু মিয়ানমারকে এটা স্পষ্টভাবে মানতে হবে যে তাদেরই নাগরিক, ওই আইন করে যেভাবে তাদের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। মিয়ানমারের এক জেনারেল সাহেব ঘোষণা দিয়েছেন এরা সব বাঙালি। তো বাঙালি তো শুধু বাংলাদেশে নাই, বাঙালি তো পশ্চিমবঙ্গে, বাঙালি তো পৃথিবীর বহু দেশেই আছে। এখন বাঙালি বলেই তাদেরকে তাড়িয়ে দেবে, এটা কেমন কথা? তাদের ভাষা সবকিছু তো আলাদা, আমাদের সাথে অত মিলে, তাদের পোশাক পরিচ্ছদ আলাদা, সবই তো বার্মিজ, মিয়ানমারেরই। তাদেরকে আবার এভাবে কেন কালার দেওয়া হবে? আর মানুষ কখনো এই দিকে আসে ওদিকে আসে, এরকম তো যাতায়াত করতেই থাকে, যুগ যুগ ধরে হয়েছে। কিন্তু এরা তো শত শত বছর ধরে মিয়ানমারেই থেকেছে, এখানেই তাদের আদি জায়গা। তাহলে তাদেরকে কেন এভাবে বিতাড়িত করা হবে এবং এভাবে অত্যাচার করা হবে, এভাবে নির্যাতন করা হবে? সেই সাথে সাথে আমি বলবো যে যারা এই ধরনের, ওই যে 10টা পুলিশ মারলো, কি 5টা মিলিটারি মারলো, বা 100টা আর্মি লোক মারলো, এটা মেরে তারা কি অর্জন করছে? তারা কি এটা বোঝে না যে তাদের এই সমস্ত কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ যারা নিরীহ, তাদের ঘর বাড়ি পুড়ে যাচ্ছে, তারা মৃত্যুবরণ করছে, তাদের উপর আঘাত আসছে, ছোট ছোট শিশুদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরই মা বোনদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে। তাহলে এই অত্যাচারের সুযোগটা এরা কেন সৃষ্টি করে দিচ্ছে, আর এর থেকে তারা কি অর্জন করছে? হয়তো যারা ওদেরকে অস্ত্র সরবরাহ করছে, হয়তো তারা লাভবান হচ্ছে কারণ অস্ত্র বিক্রি করতে পারছে, এদের অর্থ যারা যোগান দিচ্ছে হয়তো তারা লাভবান হচ্ছে, কিন্তু তাদের কারণে আজকে, তাদের এই সমস্ত সন্ত্রাসী কারণে আজকে মিয়ানমারের লোকগুলি কষ্ট পাচ্ছে, আজকে তারা গৃহহারা, ঘরবাড়ি হারা, মানবেতর জীবন যাপন করছে। কাজে আমি এটা বলবো যে এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এবং মিয়ানমার সরকারকে আমরা বলছি, এটাও বলছি যে আসলে আমরা যৌথভাবে এই করি যে এদেরকে আমরা কোনো মতেই প্রশ্রয় দেব না, এবং আমাদের যে সিদ্ধান্ত এটা আমরা সবসময় রক্ষা করি, আমরা কখনো প্রশ্রয় দেব না। কিন্তু মিয়ানমারকেও সেরকম ব্যবহার করতে হবে যে এই কয়েকটা লোক, তারা ঠিক আছে, যারা অপরাধী তাদের খুঁজে বের করুক, কিন্তু যে যে ঠক বাঁচতে গা উজাড়, অর্থাৎ এদের কথা বলে তারা সাধারণ মানুষকে হত্যা করবে, শিশুদের হত্যা, ছোট শিশুরা কি অপরাধ করছে, নারীরা কি অপরাধ করছে, তাদের অত্যাচার করবে, এটা আমরা কখনো মানতে পারি না, এটা মানা যায় না। কাজে তাদেরকে এটা বুঝতে হবে এবং তাদের এই নাগরিক যারা আজকে বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়েছে তাদের সকলকে তাদের ফেরত নিতে হবে এবং সেখানে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। এবং এই যারা আজকে দেশ ছেড়ে চলে এসছে তাদের নিরাপদ দিতে হবে, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, প্রয়োজনে সেফ জোন করে তাদের সেখানে রেখে তাদের সমস্ত নিরাপদ ব্যবস্থা তৈরি করে দিতে হবে। আর রাখাইন রাজ্য থেকে যাদের বিতাড়িত করেছে তাদেরকেও তাদের ফেরত নিতে হবে। আর কফি আনান যে সুপারিশটা করেছে, এটা এই কফি আনানের কমিশন গঠন, এটা তো মিয়ানমার সরকারই করেছে এবং তারাই করেছে, তারা কফি আনানকে আসতেও দিয়েছে, সেখানে কাজ করার সুযোগ দিয়েছে, তাহলে তার সুপারিশটা তারা গ্রহণ করবে না কেন? আর যদি সেখানে তাদের কোনো আপত্তি থাকে তারা আলোচনা করতে পারে, আলোচনা করে তারা যেভাবে হোক করে এই সমস্যাটা সমাধান করা। এবং আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আছে এই দীর্ঘদিন থেকে এবং এখন যারা এসছে তাদের প্রত্যেক নাগরিককে তাদের ফিরিয়ে নিতে হবে, কারণ এই সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে, এই সমস্যার সমাধানও মিয়ানমারকেই করতে হবে, এটা হলো বাস্তবতা। এখানে যদি কোনো রকম সহযোগিতা লাগে, হ্যাঁ, প্রতিবেশী দেশ হিসেবে আমরা সে সাহায্য করব। আমি সেই কথা বলেই
আমি এটুকু বলতে চাই যে অনেকে আজকে এই যারা আমাদের এখানে এসে আশ্রয় নিয়েছে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। তবে আমি এর সাথে এটুকু বলবো যে এরা আজকে কষ্ট পেয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এদের এই দুর্ভোগের সুযোগ নিয়ে কেউ যেন একদিকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করেন, আর কেউ কেউ এখান থেকে যদি নিজেদের ভাগ্য গড়ার জন্য চেষ্টা না করে, আর্থিক সুবিধার জন্য না নেওয়ার চেষ্টা করে। 16 কোটি মানুষকে আমরা খাবার দেই, তার সাথে আরো ওরকম 2-4-5 লাখ লোককে খাবার দেওয়ার মতো সে শক্তি বাংলাদেশের আছে, এটুকু আমি অন্তত করতে পারি। আমাদের সাধ্যমতো আমরা সে চেষ্টা করে যাব। হ্যাঁ, তারপরে কেউ যারা সাহায্য দেবেন, ইতিমধ্যে আমাদের কমিটি করা আছে, সেই কমিটির মাধ্যমে এটা দিতে হবে। আমরা প্রত্যেক এলাকায় আমাদের লোক আছে, আর প্রত্যেকে যারাই ঢুকবে প্রত্যেকের ছবি তোলা, তাদের নাম ঠিকানা লেখা এবং তার একটা সম্পূর্ণ হিসাব আমরা ইতিমধ্যে করতে শুরু করেছি। এর জন্য কোনো প্রকল্প না, আমি প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে এবং কল্যাণ তহবিল থেকে টাকা পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে, এবং এটা করার জন্য যা যা খরচ লাগে ইতিমধ্যে আমরা দেওয়া শুরু করেছি, যেগুলি সমস্ত তালিকা করে। কারণ কেউ 2 লাখ বলবেন, কেউ 5 লাখ বলবেন, কেউ 10 লাখ বলবেন, যে যার মতো বলতে থাকবেন, সেটা না। সত্যিকার যারা এসেছে তাদের সম্পূর্ণ ছবি থাকবে, তাদের আইডেন্টিটি থাকবে, যে তারা কারা, সমস্ত সেই ব্যবস্থা করা, এবং তাদেরকে আপাতত মানে এই সাময়িকভাবে একটা আশ্রয়ের ব্যবস্থা সেটা আমরা করে দেওয়ার পদক্ষেপ নিয়েছি, সেটা আমরা করে দিচ্ছি। এই ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করে নিশ্চয়ই আমরা সেটা নেব, কিন্তু আবার এদের এই দুর্দশাকে মূলধন করে কেউ কারো ভাগ্য করবে সেটা আমরা দিতে চাই না। কেউ যেন এটা নিয়ে রাজনীতি করে, মানে কোনো সাহায্য নাই, সহযোগিতা নাই, বড় বড় একখানা স্টেটমেন্ট দিয়ে আর বড় বড় কথা বলবেন, সেটা কিন্তু হবে না, সেটা আমরা চাই না। কাজে আপনারা জানেন যে আমি জাতিসংঘে যাচ্ছি, 16 তারিখে আমি যাচ্ছি, সেখানে সাধারণ অধিবেশনে বক্তব্য দেব। নিশ্চয়ই আমি আমার বক্তব্যেও এই মিয়ানমারের বিষয়টা আমি তুলে ধরব। কাজে এই কথা বলে, এবং আমাদেরও যারা ওখানে স্থানীয় সংসদ সদস্যরা আছেন, সমস্ত প্রতিনিধিরা আছেন, তারা সকলেই এদের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের বর্ডার গার্ড থেকে শুরু করে সকলে খুব সক্রিয় আছে, সহযোগিতা করে যাচ্ছে। সেই সাথে সাথে আমাদের দলের থেকেও আমাদের যে ব্যবস্থা আমরা করেছি, তারাও কাজ করে যাচ্ছে। মানবতার খাতিরে আমরা এদের পাশে দাঁড়িয়েছি, এদের সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু এটা সাময়িক ব্যবস্থা, অবশ্যই মিয়ানমারকে তাদের নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের নিজ ভূমিতে ফেরত নিতে হবে মিয়ানমারকে, এটা অবশ্যই আমরা করব। সেই কথা বলেই আজকে যে প্রস্তাবটি এসেছে মাননীয় স্পিকার, সেটা হলো সংসদের অভিমত এই যে মিয়ানমারের রাখাইন রাজ্যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অব্যাহত নির্যাতন নিপীড়ন বন্ধ, তাদেরকে তাদের নিজ বাসভূমি থেকে বিতরণ করে বাংলাদেশে পুশ ইন করা থেকে বিরত থাকা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে নাগরিকত্বের অধিকার দিয়ে নিরাপদে বসবাসের ব্যবস্থা গ্রহণে মিয়ানমার সরকারের উপর জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানানো হোক। সংসদে এই যে প্রস্তাবটি আমাদের ডক্টর দীপুমণি নিয়ে এসেছেন, আমরা এই প্রস্তাবটিকে সর্বান্তঃকরণে সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়